নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ নাওয়ের এই বিশেষ অনুষ্ঠান। আমাদের সাথে আজকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন তিলোত্তমা। তিনি আমাদের রাজ্যের গর্ব। তিনি আজ প্রমাণ করে দিয়েছেন মহিলারা যে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। তিনি আর কেউ নন, আপনাদের আমাদের সুপরিচিত শ্রীমতী অম্বিকা চক্রবর্তী। আসুন ওনাকে আমাদের স্টুডিওতে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ওনাকে স্বাগতম করি। নমস্কার, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমি বলছিলাম যে আপনার যে এই যে জার্নিটা, আপনি সুফলতা যে জার্নিটা আপনি শুরু থেকে কিভাবে শুরু করেছেন সেটা আমাদের দর্শককে একটুখানি বলুন। অ্যাকচুয়ালি আমি শুরুতেই আমার এই প্রফেশনে ছিলাম না, তো আমার প্রফেশনটা টোটালি ডিফারেন্টই ছিল। তো আমার প্রফেশনটা ছিল ফিনান্সিয়াল নিয়ে, ইন্স্যুরেন্স সেক্টর আর স্টক মার্কেটিং নিয়ে। তো আমার জার্নিটা স্টার্ট হয় ইন্স্যুরেন্স নিয়ে, যেটাতে আমি অফিসিয়ালি জবে ছিলাম, ফ্রন্ট অফিস। সেটা ছিল বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স। তো সেখান থেকে বেরিয়ে আমি একটা শেয়ার মার্কেট জয়েন করি, সেটা ছিল অ্যাপোলো সিন্দুরি। সেখানেও ভালো কাজ করেছি অনেকদিন। করার পর আমাকে আরেকটা কর্পোরেট সেক্টর আমাকে ডেকে নেয় আমার ভালো কাজের জন্য। মানে অ্যাকচুয়ালি কাজটা আমাকে ভালো করার জন্য প্রেরণা দিয়েছিল আমার যে ক্লায়েন্ট ছিল। আমার তো ফ্রন্ট অফিসে ছিলাম, ওদের সাথে আমি 1-to-1 মিটিং হতো। আর বিশেষ করে ওএনজিসিতে আমাদের প্রচুর ছিল, ক্লায়েন্ট ছিল। তো তখন ছিল যে শেয়ারগুলোকে কিভাবে ইলেকট্রনিক্স মোডে কনভার্ট করা, ডিম্যাটারাইজ করা। তো সেটা আমি করে দিতে পারতাম ওদেরকে। তো তার জন্য ওএনজিসিতে আমার একটা ভালো নাম হয়ে গেছিল, আগরতলা একটা নাম হয়ে গেছিল। তো এটা অনেক আগেকার কথা। কিন্তু তখন ওই আমাকে হঠাৎ করে মানে একটা কোম্পানি অফার দেয়, ইন্ডিয়া বুলস নামে। আমি সেটাতে জয়েন করিনি। তো আমি শুনেছি ইন্ডিয়া বুলসের ম্যানেজার আমাকে পরে বলেছিলেন, উনি যখন ওএনজিসি গিয়েছিলেন অ্যাকাউন্ট করার জন্য ওনার সেলস পার্সন নিয়ে, তখন বলেছেন অম্বিকা ম্যাম কি আছে আপনাদের অফিসে, তাহলে আমরা আপনার এখানে অ্যাকাউন্ট করতে পারি। তো উনি বললেন আমার যে সেলসের যে ছেলেটা, যে অম্বিকা চক্রবর্তীকে, তখন বললো যে উনি অ্যাপোলোতে আছেন, ওনার মানে কাস্টমারের সাথে বিহেভিয়ার এত ভালো, আর উনি ওদেরকে খুব হেল্প করেন। তো সবাই ওনার থেকে খুব ভালো সাপোর্ট পান। তখন ওই ছেলেটাকে বলেছে তুমি ওনাকে অফার করো। তো আমি প্রথম যেতে যাইনি, তারপর আফটার 6 months আমি ওখানটা যাই। তো ওখানে কাজ করেছি। কাজ করার পর তখন আমি সেই ফ্রন্ট অফিস ব্যাক অফিসে জব করছি। তো অ্যাকচুয়ালি তখন কি ছিল, একটা ছিল আপনার ফ্রন্ট অফিস ব্যাক অফিস, আর একটা ছিল সেলস। তো আমার সাথে একটা ছেলে সেলসে জব করতো। ও ওখান থেকে বেরিয়ে প্রচন্ড প্রেশার ছিল কোম্পানিতে, তো কাজ করতে পারেনি। তখন সে ইন্স্যুরেন্সে গিয়ে জয়েন করলো। আচ্ছা। তো ও এসে একদিন বলছে আমি না জয়েন করে নিচ্ছি কিসে, সেলসে, ইন্স্যুরেন্সে। তুমি তো ব্যাক অফিস জব করছো আর ফ্রন্ট অফিস করছো, তোমাদের হবে না। তখন আমার মনে লেগেছে যে ছেলেটাকে আমি মানে বুঝিয়েছি ফ্রন্ট অফিসে ঠিক আছে, আমি সেলসে যাইনি, সে আমাকে বলছে হবে না। কেন হবে না? আমার দ্বারা কি নেই আমার, সেটা মনে হচ্ছে আমার মধ্যে, চেষ্টা করে দেখতে পারি। তো আমি সেই মানে অফিসে থেকেই আমি একদিন কি করেছি, ডিরেক্টলি আমার অতটাই সাহস ছিল, মনের জোর ছিল, আমি বাজাজ আলিয়ান্স কোম্পানিতে চলে গেছি। গিয়ে ওদের যে অফিস বয় থাকে ওর সাথে কথা বলেছি, বলে জিজ্ঞেস করলাম যে এখানে ম্যানেজারকে। তো ও ম্যানেজারকে দেখালো, ম্যানেজারের কাছে বললেন যে স্যার একজন ম্যাম এসছে ইন্টারভিউ দিতে। তো অ্যাকচুয়ালি ওরা পেপারে দেয় বা একটা টাইম থাকে, ডিউ টাইম, তখন কোনো ছিল না যে তুমি জয়েন করতে পারবে। আমি ম্যানেজারের সাথে দেখা করেছি, যাওয়ার পর উনি বলছেন, অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল আমি শাড়ি পরে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি সবসময় চুড়িদারই পরতাম, শাড়ি পরে গিয়েছি। উনি বলছে আমাকে দেখে আপনি জব করবেন, আমাদের তো এখন কোনো ভ্যাকেন্সি নেই। আচ্ছা। আপনি কি আপনার ফ্যামিলি থেকে আপনার শাশুড়ি মা আপনাকে জব করতে দেবেন? আপনার কি আচ্ছা। বেবি আছে? আমি বলছি বেবি নেই, কিন্তু শাশুড়ি মা দেবেন কিনা সেটা আলাদা ব্যাপার। আমি এখন জব করছি অনেক বছর ধরে, কিন্তু আপনার অফিসে আমার জন্য কোনো প্রবলেম হবে না, আমি টাইম মেনটেন করতে পারবো। তখন উনি বললো যে অফিসিয়ালে আপনার ভ্যাকেন্সি নেই। তখন আমি বলেছি যে আমি অফিসিয়ালে আসিনি, আমি সেলসে জব করবো। তখন বলছে আপনি শাড়ি পরেন, আপনি কি করে সেলসে জব করবেন? তখন আমি ওনাকে বললাম যে শাড়ি পরেছি তো কি হয়েছে, আমি মেয়ে, এটা আমাদের ড্রেস, কাজ দিয়ে কথা, আমি কাজ না করলে আপনি আমাকে আফটার 1 month ছেড়ে দেবেন। তখন উনি বললেন যে না, আমার কাছে তো এখন ভ্যাকেন্সি নেই, যদি কখনো হয়ে থাকে আমি আপনাকে ডাকবো। তো ঠিক আছে, আমি বেরিয়ে গেলাম। আমি যখন বেরিয়েছি আমি জানতাম না ওই অফিসে আমার ক্লায়েন্ট ছিল, ওই যে প্রথম ইন্স্যুরেন্স সেক্টর আর
শেয়ার মার্কেটে। আচ্ছা। বেরোনোর পর ওরা বলছে, হুম। ম্যাম আপনি এসছেন এখানে, ম্যাম আপনি এসছেন এখানে, এরকম 3-4 জন ছিল, সবাই আমাকে কেয়ার করছিল। তখন আমি যখন বেরিয়ে গেছি, আমার পেছন পেছন ম্যানেজার গিয়েছিলেন। আমি যখন ইস্যু উঠছি, আমি দেখেছিলাম উনি আমাকে ফলো করছেন। আসার পর পরে শুনতে পেরেছি ওই ছেলেগুলোকে জিজ্ঞেস করেছে যে উনাকে তো আমি চিনি না, বেরোনোর পর তোমরা সবাই ম্যাডামকে রেসপেক্ট করছিলে কেন? বলে উনি এমন একটা জায়গাতে আছেন, সবাই উনাকে খুব ভালোবাসেন, উনি ভালো কাজ করেন। ইভিনিং এ আমার কাছে কল যায় জব করার জন্য। আমি জব জয়েন করলাম, কিন্তু আমি সেলসের কিছু জানি না। আচ্ছা। তখন আমার স্যার বলে দিলেন যে সেলসে এই করতে হবে, তোমার কিন্তু রিক্রুটমেন্ট করতে হবে, আচ্ছা। প্রচুর রিক্রুটমেন্ট করতে হবে, আইআরডি ট্রেনিং করাতে হবে। পারবে কি? তোমার আগে একটা লেডি জয়েন করেছে, ও কিন্তু অনেক জয়েন করিয়ে নিয়েছে, তুমি ওর সাথে পারবে না, মানে কম্পিটিশন দেখাচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করি, কিন্তু আমাকে কারোর সাথে কম্পেয়ার করবেন না। আমি আমার মতো আছি, ওর মতো, ওর লাইফস্টাইল একটা, আমার একটা, আমি চেষ্টা করি। আমি সেলস থেকে এসেছি, মানে সেলস থেকে আসিনি। তো তখন কি হলো, আমি সেলসে স্টার্ট করলাম। আমার যে গ্যাদারিং ছিল, আমিও ভাবতে পারিনি যে আমি কোথা থেকে করবো। আমার তো এখন ইয়ে লাগবে, গ্যাদারিং লাগবে, আমার 30% লাগবে, কোথা থেকে আমি মানে ওদেরকে দেবো। তো আমি কি করেছি, তখন আমার আপলোর যে ক্লায়েন্ট গুলো ছিল, যারা আমাকে ভালোবাসতো, ওদের সাথে আমি কথা বলেছি। হ্যাঁ, তো করার পর ওরা কি করলো, সবাই রাজি হয়েছেন, কিন্তু আমার এজ তখন খুব কম, আমার 23 এজ। আচ্ছা। হ্যাঁ, আমার খুব আর্লি এজ বিয়ে হয়, 20 এজে। আমার এই জবটা সেলসের জবটা 23 এজ। তো দাদা ওরা আমাদের থেকে অনেক এজ বেশি, মানে আমার কাকা এজের। সবাইকে কন্ট্যাক্ট করলাম, ওরা আমাকে খুব প্রায়োরিটি দিল। ওরা দাদা ওরা জব করতেন, কিন্তু ওদের নামে তো হবে না, ওদের ওয়াইফের নামে নিয়ে নিলেন, বড় বড় অফিসার ছিলেন। তো এরকম করে আমার মোটামুটি 30 মতো আমি ইয়ে করেছি। কিন্তু ব্যাড লাক কি, ওরা এক্সাম দিল, ওইবার কি হয়েছিল, আমার স্টুডেন্ট না, কারো স্টুডেন্টই পাস করেনি। আচ্ছা। মানে আমার এত স্যাড টাইম ছিল, তো একটু মনটা ভেঙে গেছে। আমার একটাই স্টুডেন্ট পাস করেছিল এখানে। তো সেখানে কি হয়েছে, ওরা তো ওদের কাছে পলিসি ছিল, কিন্তু ওরা পাস করেনি, কিন্তু আমি ওদের গুলো তো অন্যদের অ্যাকাউন্টে দিতে পারি না। তখন বলেছে তোমরা এই অ্যাকাউন্ট গুলোকে গুছিয়ে রাখো, ক্লায়েন্টের পয়সাগুলোকে ক্লায়েন্ট থেকে যেন পরে নিতে পারো। আমি কি করেছি, আমার সেই একটা করে মার্চ মাসে আমাদের দিতেই হবে, আমি সেই কষ্ট করে নিজে সেলস পার্সন হয়ে আমি এজেন্টের কাজ করে ওটাকে কমপ্লিট করলাম। আচ্ছা। কমপ্লিট করার পর তারপরে আমার যখন টাইম এসছে, আমার পরের ব্যাচে যখন আবার এক্সাম দিল, সবাই পাস করে নিল। তো ওরা কি করেছে, এত ভালো কাজ করেছে, আমি ফার্স্ট মান্থেই ফাটিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে আমার একটা ভালো আর্নিং এসছে, ভালো নাম হয়েছে। সেখান থেকে আবার বেরিয়ে গেলাম আমি ম্যাক্স নিউ ইয়র্ক লাইফে। ম্যাক্স নিউ ইয়র্ক লাইফে আমাকে ডেকে নিয়ে গেল, সেখানে জব করলাম, সেই ওই ভালো কাজের জন্যই নিয়ে। তারপরে ম্যাক্স নিউ ইয়র্ক লাইফে অনেকদিন ভালো কাজ করলাম। কাজ করার পর 2009-এ আমি কলকাতায় আর নর্থ ইস্ট মিলিয়ে আমি টপার হই। তখন আমাকে পার্ক হোটেলে নিয়ে ম্যাক্স নিউ ইয়র্ক লাইফের জেডবিপি আমাকে ইয়ে দিয়েছিলেন, গোল্ড মেডেল দিয়েছিলেন। এটা হচ্ছে আমার একটা জার্নি। তো সেখান থেকে আমার লাইফের একটা মানে ট্র্যাজেডি ছিল। আমার খুব আর্লি এজ বিয়ের 2.5 আওয়ার্স আমার ইস্যু হয়েছিল, যে কোনো কারণবশত ডক্টরের একটা রং ট্রিটমেন্টে আমার ইস্যুটা মানে ইয়ে হয়। তো সেখান থেকে কি হচ্ছে, আমি একটু হেরে গিয়েছিলাম, কিন্তু আমি সেই জবটার জন্য মানে মনের জোর ছিল আর কি, মানে দুঃখ পেতাম না, জবটা করতাম, অনেক লোকের সাথে কথা বলতাম, সেটা আমার মনে থাকতো না। তো জব করতে করতে ইন্স্যুরেন্সে, স্টক মার্কেটে আমার তো অনেকদিন হয়ে গেছে, এখন তো বেবি নেওয়া দরকার। তখন কি করলাম, আমি ট্রিটমেন্টের জন্য আমি কলকাতা চলে যাই। তো সেখানে গিয়ে ডাক্তার দেখাতে শুরু করলাম। আমার 2014-এ বেবি হলো। তো তখন বেবিকে আমার দেখতে হবে, তখন আমি এই জবটা আর করতে পারবো না। তখন বেবিকে আমি মানে এত প্রায়োরিটি দিয়েছি, মানে আমি অন্য কিছু কাজের উপরে মানে কি বলবো, বেবিকে এতটা প্রায়োরিটি দিয়েছি, আমার খাওয়া দাওয়া কাজের মাসি করতে, কিন্তু বেবিটাকে আমি দেখভাল করতাম। তো এরকম করে করে বেবি একটু বড় হলো, তখন আবার একটু ফাঁকা ফাঁকা লাগছে আমাকে, যে এখন তো একটা কিছু করা দরকার, কিছু করা দরকার, কারণ ও একটু হাঁটতে শিখেছে, বলতে শিখেছে। তো আমি কি করলাম, মানে একদিন একটা ইয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম মেকআপের মানে কোর্স হবে। মেকআপটা করতে গিয়েছে আমার নিজের জন্য। আচ্ছা, আমি কিন্তু সেই প্রফেশনালি ওটাতে যাব সেটা ভেবে যাইনি। অ্যাকচুয়ালি সেটাও একটা লাইফে একটা পাস্ট লাইফে গল্প ছিল, যে কোনো একজন রিলেটিভস তার বিয়ে ছিল, তো তার বিয়েতে আমি গিয়েছিলাম। ওর বৌভাতের দিন কথা ছিল যে একটা মেকআপ আর্টিস্ট, সরি তখন মেকআপ আর্টিস্ট না, বিউটিশিয়ান ছিল। তো ওকে যে বিউটিশিয়ান সাজিয়েছিল ওটা ওর রিলেটিভ ছিল। আচ্ছা, তো আমাকে বলেছিল তুমি পার্লার যেতে হবে না। তখন আমি খুব একটা সাজুগুজু জানতাম না, হালকা হালকা যতটুকু লাগে আমার জানতাম। তো উনি কি করেছেন, মানে ওরা একটা মানে সাথে একটা গেম করেছে, আমি বুঝতে পারি না, বলছে তুমি পার্লার যেও না,
বেশ ভালো কথা, আমি যাইনি। যখন আমার সাজার সময় হয়ে এসছে, বউটাকে সাজানো হয়েছে, বউটার কাকা ছিল আর বউটা মিলে বলছে যে তোমাকে এখন সময় নেই সাজানোর, এখন হবে না সন্ধ্যায়। আচ্ছা, তখন ব্যাপারটা কি হচ্ছে, আমি একদম অর্ডার হয়ে গেছি, হ্যাঁ, সিম্পল, আমি বাড়ির সাজে যেরকম সাজতে এরকমই ছিলাম। তো ওই দিন ঠিক করেছিলাম কোনোদিন যদি সুযোগ হয় আমি ঠিক করে নেবো। ছেলে যখন একটু বড় হলো, মেকআপের কোর্সটা আমি শুরু করলাম। মেকআপের কোর্সটা শুরু করার পর নিজের জন্য করেছি। তো সেখান থেকেই করার পর তারপরে আস্তে আস্তে আগরতলা, মানে মেকআপের কোর্সটা আমি কলকাতাতেই করি। তারপরে এসেছি আগরতলাতে আমার একটা স্টুডিও ছিল। তো আমি তখন আমি টকশো করেছিলাম, এখন যেরকম এখানে করছি ওখানে লাইভ টকশো করেছিলাম। তো সেখান থেকে আমার স্টুডিওটা ভালো চলতো। ওই যে আগরতলা যে মডেল দিয়ে যে আমি শুরু করেছিলাম। তো এটা অনেক 2017 তখন আগরতলা বিউটিশিয়ান ছিল, মেকআপ আর্টিস্টের ব্যাপারটা অতটা যারা আছে এটা কিন্তু আমার পরে এসছে। তো এখানে করার পর অ্যাকচুয়ালি হয় না, আসার পর একটা কম্পিটিশন থাকে, ও নিউ এসছে করা যাবে না, এই না সেটা এরকম ছিল। তো তখন কি হচ্ছে, আমি আবার সেই কলকাতা মানে আমার কাজটা নিয়ে ব্যাক করি। তো এখানে আমি অনেক ব্রাইডাল সাজিয়েছি, ব্রাইডাল সাজানো, পার্টি মেকআপ, মডেলিং এর মেকআপ, এগুলো এখনো আছে আমার কাছে, মানে আমার ফেসবুক পেজে বা ইউটিউবে এগুলো আছে এখনো, মানে মেমোরি গুলো। তো সেখান থেকে আমি আবার কলকাতায় গেছি, যাওয়ার পর আবার সেই মডেলিং এর কাজগুলো স্টার্ট করেছি। তো মডেলিং এর কাজ থেকে আমি কি করলাম, আমার যে মডেলিং এর স্যার ছিল উনি খুব ভালো একজন ছিলেন, শো ডাইরেক্টর ছিলেন, কোরিওগ্রাফার ছিলেন। ইভেন উনি মানে ভালো করে আমাদের মডেলিং এর কিভাবে ওয়ার্কটা করতে হয় পারফেক্ট ভাবে ওটা উনি শিখিয়েছিলেন। আর উনার যে ব্যাপারটা ছিল, আমি আগরতলায় দেখেছি, আমি বেশ কয়েকটা মডেলিং শোতে গেছি, ওদের কোনো নেই, মানে মডেলিং শিখাচ্ছে ঠিক আছে, শো করে নিচ্ছে, থিওরি কিছু নেই। আমাদের স্যার থিওরি করিয়েছেন, কবে কেন মডেলিং হয়েছিল, কোথায় থেকে এসছে, মডেলিংটা স্টার্ট হলো কেন, মোদ্দা কথাটা তো জানতেই হবে, ওগুলো নেই। আর মানে জাস্ট দেখলাম মডেলিং এর কয়েকদিন আগে একটা প্র্যাকটিস হবে, তারপর একটা শো হয়ে গেল, মানে বিউটি প্রেজেন্ট হয়ে গেল। কিন্তু তার মধ্যে একটা সিস্টেম আছে যে মডেলিং এর টি শেপের একটা ওয়াকের ব্যাপার আছে, টি শেপে হতে হবে। এখানে টি শেপের সিস্টেমটা রাখবে, কিন্তু র্যাম্প মানে ক্যাট ওয়াক বলে মেয়েদের জন্য, র্যাম্প ওয়াক বলে ছেলেদের জন্য। কিন্তু এখানে ওয়াক হচ্ছে ঠিক আছে, আমি জানি না ওরা র্যাম্প ওয়াক কোনটা বা ক্যাট ওয়াক কোনটা ওটা জানি, এরকম ব্যাপার। তো মানে ওনার কাছে আমি প্রপারলি ওগুলো শিখেছি, টি শেপে কিভাবে হাঁটা, তারপরে কিভাবে, তারপরে মানে এখানে দেখেছি মডেলিং যখন হয় এভাবে ঘুরে ঘুরে কোরিওগ্রাফি করে, এরকম হয় না, যেটা সিস্টেমেটিক আছে ওটাই। তো ওই স্যার কি করেছিলেন, একটা এক্সপো মেলা ছিল, ওখানে আমার নিয়ে গেছিলেন করার জন্য, দেখার জন্য। তখন আমি মেকআপ আর্টিস্ট, তো গেছি ফার্স্ট মডেলিং শো দেখবো, কোনোদিন দেখিনি স্টেজে, বড় বড় মডেল এসেছিল। তো যাওয়ার পর কি হয়েছিল, যে মেকআপ আর্টিস্ট এসেছিল সে আবার ভালো মেকআপ করতে জানে না, মানে ও নিউলি শিখেছে কোন একটা টিচার থেকে ওয়ার্কশপে, ওর কাছে ভালো প্রোডাক্টও নেই। তো যাওয়ার পর এরকম হয়েছে না, আমার ওই যে স্যার ছিলেন, স্যার এটার মধ্যে ইনভলভ ছিলেন, স্যারের টিমই মেয়েটা করেছে, অনেকগুলো টিম ছিল। তো তখন কি হয়েছে, আমাকে বলে অম্বিকা তুমি তো মেকআপ জানো, তুমি একটু হেল্প করতে পারবে? আমি কেন করবো না, যদি থাকে। গিয়ে দেখি মেয়েটার কাছে প্রোডাক্ট নেই, কিন্তু আমি সবার হেয়ার করেছিলাম। তো হেয়ার করার পর আর অ্যাকচুয়ালি আমি যাওয়ার পর আমার যে তখনও আমি মেকআপ করে মডেলিং জাস্ট শিখছি, আর যারা মডেল ছিল সবাই আমাকে ওইটাই বলছিল, তুমি কি মডেল, তুমি মডেল? না না, আমি মডেল না, আমি মেকআপ করি। তো ওই দিন মেকআপটা করার পর, ওদেরকে হেয়ার স্টাইলটা করার পর, পরদিন ওই যে কলকাতায় কাজের মধ্যে সবার মধ্যে আমার নামটা ওরা শেয়ার করেছিল। এখান থেকে আমার খুব ভালো ইন্সপিরেশন হয়। আমি আগরতলা করেছি, কার থেকে ভালোবাসা পাইনি, হয়তো টাকা আর্ন করেছি, কিন্তু আমি ওই দিকটায় মানে ওদের থেকে ভালোবাসা পেয়েছি। আপনার এই জার্নির পেছনে কে সবচেয়ে বেশি আপনাকে সাপোর্ট করেছে? এই জার্নির পেছনে ফার্স্ট অফ অল আমার হাজবেন্ড আছে, আর আমার ছেলে খুবই 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 সাপোর্টিভ। ছেলে মানে ছোট কিন্তু সে বোঝে, আমি একটা যদি ড্রেসও পরি, ও পরার সময় আমাকে বলে সিলেকশন করবে, সিলেকশন করবে, মানে ওর সিলেকশনের ড্রেস পরতে হবে, এটা পরছো তোমার ওই জায়গাটা অট লাগছে, এটা পরছো ওটা তোমার ভালো লাগছে না, তুমি ওই ড্রেসটা পরো, মানে সবকিছু মানে ওর চোখে আমার পারফেকশনটা হয়। আচ্ছা, তাহলে আজকের দিনে যে আমাদের মায়েরা বোনেরা, তারা তো বিয়ের পর একদমই নিজেকে ভাবে যে আমি এখন আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি বোধহয় আর কিছু করতে পারবো না, রান্না বান্নাই আমার কাজ। ওদের মনটাকে আপনি কিভাবে আপনি ইমপ্রুভ করতে পারেন, মানে কি এমন ওদের কাছে কি এমন কথা রাখতে চান আপনি, কিভাবে ওদেরকে মানে অ্যাট্রাক্টিভ করতে পারেন যে না তোমরাও এগিয়ে আসতে পারো, এই ব্যাপারটাতে তোমরাও নিজেদের স্বাবলম্বী করতে পারো, তোমরাও তোমাদের স্বামীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারো, তোমার সংসারটাকে সুখী করতে পারো, কি বলবেন আপনি? আমি ফার্স্ট অফ অল এটাই বলবো, সেলফ লাভ। এটাকে আমি ওদেরকে বলে মানে বোঝাতে পারবো না যে তোমরা আসো তুমি আমার মতো হয়ে যাবে, ওরা ওদের নিজেকে ভালোবাসতে হবে। হ্যাঁ,
ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসাটা আগে আগে প্রয়োজন। হ্যাঁ, ভালোবাসা প্রয়োজন। ভালোবাসাটা হচ্ছে এটা না যে আমি একটা দামি শাড়ি কিনে নিলাম হাজবেন্ড বলে 10,000 এর, সেটা ভালোবাসা না। আমি একটা জুয়েলারি কিনে নিলাম 1 লাখ এর, হাজবেন্ড দিল, সেটা ভালোবাসা না। ফ্রেন্ডস কে গিয়ে বললাম যে জানিস আমার হাজবেন্ড ওটা দিয়েছে, এটা দিয়েছে। ভালোবাসা ওটা এইটা যে আমি একটু ভালো খেলাম, টাইমে খেলাম। আমি একটা 10,000 এর শাড়ি পরলাম, 1 লাখ একটা জুয়েলারি পরলাম, কিন্তু কোথাও গেলাম, যাওয়ার পর দেখলাম আমার হাতটা আছে না, সেই বয়স হয়তো আমার 35-30, কিন্তু হাতটা হয়ে গেছে সেই বুড়োদের মতো ইয়ে। তারপরে মানে কি বলবো, বুড়োদের স্কিন গুলো যেরকম শুটিয়ে যায় সেরকম। পায়ের গোড়ালিটা ফেটে আছে। পায়ের মধ্যে দেখা গেল আমি সেই খুব দামি জুয়েলারি, মানে এখন তো দেখা গেছে রূপুর কেন গোল্ডেরও পরে অনেক, কিন্তু পাটা দেখা গেল গোড়ালিটা ক্র্যাক। তো তুমি যত দামি শাড়ি পরো, যত দামি জুয়েলারি পরো, ডায়মন্ডই পরো, তোমার স্কিন যদি গ্লো না করে, তোমার হাত পা যদি গ্লো না করে, সেখানে তোমার সেই 1 লাখ এর জুয়েলারি আর সেই তোমার 10,000 এর শাড়ি কোনো ভ্যালু আসে না। তুমি শাড়ি পরো 1,000 এর, জুয়েলারি পরো 500 এর, কিন্তু লোক যেন তুমি যখন যাচ্ছ লোক যেন একবার তাকায়, সেই জিনিসটা হতে হবে তোমার। তো আপনি এখানে কোথায় কোর্স করাচ্ছেন আপনি? আমি এখানে কোর্সটা হবে আমার মানে ধলেশ্বর জেলাশ্রম রোড। আচ্ছা, আপনি আমাদের দর্শককে আপনার যেখানে আপনি কোর্স করবেন এবং ওরা কিভাবে আপনার সাথে কন্টাক্ট করবে সে ব্যাপারে একটু কিছু বলতে পারেন? ওরা আমার সাথে ফোন কলে কন্টাক্ট করতে পারবে। আপনার ফোন নাম্বারটা বলে দেবেন। আমার ফোন নাম্বারটা হলো 7005354510। তাহলে আজকাল তো আপনার দেখতে পাচ্ছি যে মহিলারা কি করে, অনেক সময় মানে ওরা না, যে এখনো ওই সভ্যতাটা আছে যে বিয়ে হয়ে গেছে, ঘরেই থাকো, ঘরেই রান্না করো, তোমার সাজুগুজের কোনো দরকার নেই, তুমি তোমার সংসারটাকে নিয়ে গুছিয়ে রাখো, এটাই এখন গসিপিং করো। হ্যাঁ, একটা মেয়ে এটাই সেই ধরো মানে আমি তুমি করে বললাম এখন, ধরো একটা ইয়ে চলছে মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও চলছে, সে কিন্তু খুব খেটে খুঁটে ভিডিওটা করছে, মানে এক্সেপশনাল যারা খারাপ করছেন তাদের নিয়ে বলছি না, কিছু তো ভুলভালও করছে আমি ওদের বলছি না, অনেকে খেটে খুঁটে খুব করছে, ওরা করতে পারছে না, সেটাকে এনকারেজ না করে ওদেরকে কি করে ডিমোটিভেট করে ভুলভাল ইয়ে করে কমেন্ট করবে, সেটা না করে তুমি একটা কাজ করো, ও যেহেতু করছে তোমার মধ্যেও কিছু ট্যালেন্ট আছে, আমি বলছি না আমার লাইনে তোমার ট্যালেন্ট থাকতে হবে, কারণ হয়তো তোমার মেকআপে ভালো লাগছে, কারোর মডেলিং এ, কারোর অ্যাক্টিং এ, কারোর রান্না, ঠিক আছে, কারোর ধরো ইয়ে মানে মানে ঘর গোছানো, ডিফারেন্ট, কারোর ড্রয়িং এ, তোমার যার যেটা ভালো লাগে সেটা নিয়ে তুমি কাজ করো। কাউকে মানে মানে কি বলবো ছোট করা বা ক্রিটিসাইজ করা আমাদের রাইট নেই, ঠিক না? কেন করব? একজন করতে চাইছে মানে তাকে তুমি মোটিভেট করো, তাহলে নিজেরও পজিটিভ তুমি থাকবে, তোমারও পজিটিভ হবে। তুমি একজনের কারোর ভালো করতে গেলে তোমার ভালোটা আসবে না, তুমি ওকে নেগেটিভ দেবে তো ওই পার্সনটা তো তোমাকে ভালোবাসবে না। তো তুমি এদিকে নেগেটিভ দিচ্ছ, কিন্তু আরো 10 জন ব্যক্তি তো ওকে পজিটিভ দিচ্ছে, তো যারা পজিটিভ আছে ওরা তোমাকে লাইক করবে না। আপনার ব্যাপারে আমি আরেকটা কথা আমরা জানি যে আপনি অ্যাক্টিং ক্যারিয়ারটাকেও নাকি গুছিয়েছেন, তো আপনি অ্যাক্টিং ক্যারিয়ারে যে সেই ইন্টারেস্টটা কিভাবে আপনার গ্রো হয়েছে এবং কার কাছ থেকে আপনি ইন্সপায়ার হয়েছেন? অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, অ্যাক্টিংটা আমার মধ্যে মানে করার ইচ্ছে ছিল না। আমি যখন খুব ছোট ছিলাম আমার মা এই জিনিসটা নিয়ে খুব ভালোবাসতেন, আমার মা খুব গোছানো গাছানো ছিলেন, তাই আমার মা দেখতে খুব সুন্দরী ছিলেন, আমার মতো মানে বেটে নই, আমার মা খুব হার্ড ছিল, চুলটা এটুকু ল্যাম্প ছিল, এজ হয়েছিল তখনও নিজে খুব মেনটেন করতো, নিজে পার্লার যেত না কিন্তু নিজে ঘরের মধ্যে ঘোরা টিপস দিয়ে নিজেকে খুব হ্যান্ডেল করতো। মা যখন মারা গেছেন মার চুলটা এটুকু লং ছিল, মানে মারা গেছেন কিন্তু চুলটা খুব মানে হাঁটু পর্যন্ত, দেখতে খুব সুন্দর ছিল। তো মার ইচ্ছে ছিল, আমি পড়াশোনা খুব ভালো ছিলাম, মানে ভালো বলতে টপার স্টুডেন্ট না, মানে মিডল যেরকম হয় ভালো রেজাল্ট করে ওরকম ছিলাম, পড়তে খুব ভালোবাসতাম, আর মার ইচ্ছে ছিল এসব পড়ি। তো আমি এসব পড়িনি, আমি মানে আমার পড়াশোনা নিয়ে বিজি ছিলাম, আমি জার্নালিজমে কোর্স করেছি, গ্রাজুয়েশন করেছি, ইকোনমিক্স ম্যাথস নিয়ে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি। তো মার ইচ্ছে মানে তখন কি হয়, আমার তো আবার আর্লি যে বিয়ে হয়, তো বিয়ের পর আমার এইগুলো থেকে আমি মানে হাতছাড়া হয়ে গেছি, ফিনান্সিয়াল সেক্টরে চলে এসেছি, তো তখন আর এইসব হয়নি। তো আমার ছেলের বর্ণের পর আমার মা যখন মারা যান তখন আমি মাকে দেখতে পাইনি, মা মারা যাওয়ার পর এসেছি মাকে দেখতে, তখন মা যখন হারিয়েছি তখন মনে পড়েছিল যে মা চেয়েছিল এই জিনিসটা। তো ছেলেকে নিয়ে যখন আমি থাকি, মেকআপ মডেলিং এসব করছি, তখন আমি কি হয়েছে
তখন মানে কি হতো, আমি যে কলকাতায় যখন বিভিন্ন মেকআপের কাজে আমি অনেক মেকআপের কাজ করেছি, এরকম মানে বিভিন্ন আমার স্যারের সাথে ক্লায়েন্টের এরকম ছোট ছোট শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও, তখন গেলে যেখানে প্রডিউসার বা অ্যাক্টর থাকতেন ওরা বলতো তুমি তো অ্যাক্টিং করতে পারো, তুমি তো অ্যাক্টিং করতে পারো, তুমি কেন করো না? আমি মেকআপ আর্টিস্ট কিভাবে করবো? তো এরকম করে করে কি হচ্ছে, মানে হয়ে গেছে একদিন, মানে করে নিয়েছি। তারপরে দেখলাম না, আমার অ্যাক্টিংটা শিখতে হয় না, আমার অটোমেটিক মানে আমার মধ্যে ওই যে মানে হ্যাঁ চলে এসেছে। তো সেখান থেকে আপনি কি আপনার স্টুডিওতে কি ছেলেদের বা ভাইদের বোনদের সবার জন্য কি সমান ইয়ে আছে? আমি আগরতলাতে এখনো আমি মানে এরকম ভাবে কাউকে নিয়ে কাজ করি, শুধু আমি মেকআপ যখন করেছি মেয়ে মডেল নিয়েই করেছি, কিন্তু আমি কলকাতায় আমি মানে মডেল মানে মেল মডেল মেল অ্যাক্টর নিয়ে কাজ করেছি, ওদেরকে আমি নিজের হাতে মেকআপ করেছি, কারণ কলকাতায় এইসব কোনো কিছু ব্যাপার নেই, ইউনিসেক্স মানে ছিল, মানে আমি মেয়েদেরও মেকআপ করেছি, ছেলেদেরও মেকআপ করেছি। মানে এখনো কলকাতা আমি যখন শুট করি, আমার মিউজিক ভিডিও হয়, ওটাতে আমি প্রডিউস করি, আমার একটা চ্যানেল আছে অম্বিকাস গ্লিমার অ্যান্ড গ্লস। আচ্ছা, তো ওটার মধ্যে মানে আমি প্রডিউস করি। তো আমি কি করি, মানে কলকাতা ইন্ডাস্ট্রি যারা ফ্রেশার আছে ওদেরকে অনেক জায়গায় ইনসাল্ট করে দেয়, ক্রিটিসাইজ করে কাজ দেয় না। তো মোটামুটি ভালো যেগুলো ছেলে আছে উইনার হয়ে এসছে ওদেরকে আমার চ্যানেলে কাজ দেওয়া হয়। আচ্ছা, আমি ওদের সাথে কাজ করি। তো ওদেরকে কি হয়, ওদেরকে আমার এখানে একটু গ্রুমিং মানে ধরো একটা ছেলে এসছে, একটু পার্সোনাল গ্রুমিং এর কোর্স করানো হয় নাকি? তো ওকে বলছে 1 মান্থে আমি বলে দিই তুমি এই ব্যাপারটা মেইনটেইন করো। ও মানে মেইনটেইন করলো, মেইনটেইন করার পর হেয়ার কাটটা আমি বলে দিই এইভাবে হেয়ার কাটটা করো, হেয়ার কাটটা করলো। তারপর আমি ওদেরকে মেকআপ করি, আমি নিজের মেকআপ করি। অনেক সময় আমার দরকার পড়লে যদি আমি ডিজাইনার থেকে ড্রেস, কলকাতায় তো ডিজাইনার ড্রেসের শুট হয়, আগরতলার ডিজাইনার ড্রেসের শুট হয় না। তো যদি মনে হয় যে ডিজাইনার থেকে ড্রেস নিলাম, বা অনেক সময় আমি নিজেও মানে ড্রেসের ডিজাইন করে আমি মানে করি, কাজগুলো করি। তো আমার এরকম মিউজিক ভিডিও হয়, তারপরে মানে মডেলদের আমি মেকআপ করাই, তারপরে মডেলিং এর শুট হয়, সবকিছুই হয়ে থাকে। রিসেন্ট যে আপনি একটা শো করেছিলেন, এটা খুব সম্ভবত আসামে হয়েছে, আসাম ডিব্রুগড়ে। তো ওখানকার কিছু কথা বলুন। ওখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা শুধু নিয়ে এটা নিয়ে ছিল না, এখানে ড্রয়িং, মডেলিং, ডান্স, মানে এসএমএস সবকিছু নিয়েই হয়েছিল। তো সেখানে আমি যাই, তারপরে ওখানে ওইটা করি, অ্যাচিভমেন্ট করি, মডেল অফ দ্য ইয়ার 2025 ক্রাউন যেটা। তো সেখানে ভালো লেগেছে নর্থ ইস্টে গিয়ে। রিসেন্টলি আবার আমি নর্থ ইস্টে আবার যাব, মানে 1-2 মাস পর সেখানে আবার কিছু আছে। আর শুধু আমি এসব নিয়ে না, আমি মডেলিং এ কলকাতায় জুরি মেম্বার হিসেবেও করি, মানে বিভিন্ন শোতে জাজ থাকি। আগরতলাও রিসেন্ট 2টো শো হয়েছিল, ওখানে আমি যাচ্ছিলাম। তো আপনার কোর্সটার নাম কি, যে আপনার যে কোর্সটা করতে আসবে আপনার কাছে, ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করে আসবে? তো সার্টিফিকেট তো আপনাদের এখান থেকেই দেওয়া হয়, সার্টিফিকেট ইস্যুড করা হয়। তো কোর্সটার নাম কি আপনি কিছু দেখেছেন? কোর্সটার নাম এরকম কিছু না, আমার একই ছাদের তলায় যদি আসে কেউ, যদি ভাবে যে আমি মেকআপ নিয়ে কাজ করবো, সেটা করতে পারে। মডেলিং শিখবে, মডেলিংটা করাতে পারবো, মানে প্রপার ওয়েতে। যদি চাই অ্যাক্টিং শিখবে, সেটা আমি করাতে পারবো। যদি ভাবে যে ড্রেস ডিজাইনিং নিয়ে কাজ শিখবে, সেটাও করাতে পারবো। কারণ প্রপারলি আমার কাছে কলকাতার কয়েকজন আছেন ভালো, আমি তো এখানে গাইড করবোই। তো প্রপারলি গ্রুমার, কলকাতার গ্রুমার আছে আমার ভালো ভালো বেশ কয়েকজন। আমার স্যার তো আছেনই, তাছাড়া অনেকজন আছে, অ্যাক্টর আছে, অ্যাক্ট্রেস আছে, 4-5 জন আমার কাছে ভালো ভালো ডিরেক্টর আছেন। ওরা যদি কাজ শিখে প্রপার ওয়েতে, মানে ওরা সেরকম জায়গাটা যদি নিতে পারে, তাহলে আমি ওদের কাছে পাঠাতে পারবো। মানে ডিরেক্টর গুলোর নামগুলো বলছি না, কারণ এখানে এদিকে একটা ব্যাপার আছে, আমি এখন নামগুলো বলবো, এখান থেকে গিয়ে আবার ওটার সাথে করা হবে। যেমন 4 জন ভালো ডিরেক্টর, মানে নামি দামি ডিরেক্টরের সাথে ভালো আছে, মানে কথা বলা। ফিউচারে হয়তো ওদেরকে আমি এখানে নিয়ে আসতে পারি, আমার যদি ভালো করে স্কুলটা মানে তৈরি হয়ে যায়, তো ওদেরকে আমি নিয়ে আসতে হবে। মানে আপনি খুব স্ট্রাগল করেছেন এই লাইনে, তাই তো? হ্যাঁ, একটু স্ট্রাগল তো করতে হবে, নিজেকে নিজে দাঁড়ানো, হ্যাঁ সেই রান্নাটা অ্যাকচুয়ালি তো বেসিক্যালি আমরা সবাই মানে যাই আমরা কাজ করি, জব করি, আমরা কিন্তু মেইনলি তো আমাদের লাইফটা তো হাউস ওয়াইফ। হ্যাঁ সেই তো, আমরা যে হাউস ওয়াইফ লাইফটা যে কাটাই, সেই লাইফটাও তো স্ট্রাগলিং, ওটা তো আরো বেশি স্ট্রাগলিং। তো সেখান থেকে বাইরের জগৎটা তো আরো স্ট্রাগল করতে হয়। মডেলিং জগতে বলুন আর ইন্স্যুরেন্স একটা, সব জায়গায় স্ট্রাগল করতে হয়, সব জায়গায় স্ট্রাগল করতে হয়, ক্রিটিসাইজও সহ্য করতে হয়। রিসেন্টলি আমি বলছি, আমাকে একটা ছেলে মানে অনেকদিন আগে থেকে বলছে, ও দেখতে খুব একটা ভালো না, মানে ওর ধারণা, মানে তো আমার কথা হচ্ছে আমার মধ্যেও তো ফল্ট আছে,
হ্যাঁ কেউ সেই কিন্তু মানে একদম পারফেক্ট না, সবার মধ্যে নিখুঁত, মানে কেউ নিখুঁত না, নিখুঁত হতে পারে না কেউ। আমি শর্ট, ওই ছেলেটা দেখতে লম্বা, ও একটু মানে চোখ টোকটা কিরকম আছে, তো ওর খুব ইচ্ছে লাইফে ও দেখতে ভালো হোক না হোক ও মডেলিং করে একবার স্টেজে উঠবে। তার বলছি তুমি যে স্টেজে উঠবে সেটাই বড় কথা, তুমি কিছু পাও আর না পাও সেটা তোমার বড় কথা না। তো আমাকে বলছে আমি যদি আসার পর আমাকে যদি অন্য মানে মহিলারা দেখে ক্রিটিসাইজ করে, আমি বলছি আমারও ক্রিটিসাইজ সহ্য করতে হবে। এমন কোনো কথা না যে আমি কাজগুলো করছি বলে আমাকে লোকে ক্রিটিসাইজ করে না, আমাকেও অনেক হাউস ওয়াইফ ক্রিটিসাইজ করে, তো তার জন্য কি আমি বসে থাকবো? ওদের মুখ দিয়েছে ক্রিটিসাইজ করার জন্য, ক্রিটিসাইজ শোনার জন্য আমি নেই। ক্রিটিসাইজ করবো বলে আমি ঘরে ঢুকে থাকবো? ক্রিটিসাইজ তো মানুষ করবেই, মানে যারা করতে পারে না তারা ওইটাকে ওভারকাম করে নিজেকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর আমি মহিলাদের মানে যারা লেডিজ আছে ওদেরকে বলবো, মেয়েদের তো বলছি মেয়েরা এখন আগরতলা অনেক এগিয়ে গেছে, আসে মেনলি আমি মেয়েদের নিয়ে করছি। আমার কাছে অলরেডি একটা বাল্ক হয়ে আছে, আমাকে অনেকদিন ধরে বলছে দিদি তুমি করো, বা আমার বৌদি এজের যারা আছে যে তুমি করো। তো আমি মেয়েদের নিয়ে মেনলি মেরিড ওমেনদের নিয়ে আমি একটা মডেলিং শো করাবো। আমার কথা হচ্ছে আমি ওদেরকে একটাই বলছি, ওদের মধ্যে একটা মানে ইয়ে না ওরা মডেল হবে ক্রাউন পাবে সেটা না, ওদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি আসার জন্য। কারণ তুমি সারাদিন ঘরে কাজ করলে, তারপরে তুমি সারাদিন দেখা গেলো কাজের পরে সবাই মানে ফ্রেশ হয়ে ভালো করে খেয়ে শুতে গেলো, তুমি সারাদিন একটা ভালো করে শাড়ি পরতে পারলে না, চুলটা এলোথেলো হয়ে রয়েছে, টায়ার্ড, তোমাকে দেখার কেউ নেই, সেটা না, তোমার মধ্যে সেই ওই জিনিসটা আনো। তুমি যখন একটা গ্রুমিং এ আসবে তোমাকে বিভিন্ন ধরনের এক্সারসাইজ শেখানো হবে, গ্রুমিং শেখানো হবে, ওয়াক শেখানো হবে, একটু মানে ইয়ের মধ্যে মডেলিং এর মধ্যে এখানে হয় না কলকাতা কোর্সটার মধ্যে মেকআপটাও শেখানো হয়। তো ওই জিনিসগুলো করবে, ওর মধ্যে একটা ভালো ট্রান্সপারেন্সি আসবে, একটু স্ট্রং হবে, ফিজিক্যালি স্ট্রং হবে, ওর ফ্যামিলিটাকে দেখতে পারবে। আর আমি মেরিড ওমেনদের একটা কথাই বলবো যে তুমি কালো সেটা ভেবো না, আসবে। তুমি ফর্সা তাতেও বেশি খুশি হয়েও না গেরা আমি ক্রাউন পেয়ে যাবো, তুমিও আসো, তোমারও শিখতে হবে। লম্বা যে আমি মডেল হয়ে যাবো, তুমিও ভেবো না যে আমার মধ্যে অনেক ট্যালেন্ট, আমি লম্বা আমি মডেল হয়ে যাবো, সেটা না, তুমিও আসো। যে শর্ট সেও আসতে হবে, মানে শর্ট ভেবে যে সে হবে না সেটা কোনো কথা না। আমার ওভারঅল কথা হচ্ছে শর্ট যারা আছো তারাও আসো, লং যারা আছো তারাও আসো, যে ব্ল্যাক আছো সেও আছো, যে ফেয়ার আছো সবাই আসো। মানে মোটা পাতলা এসব নিয়ে ব্যাপার নেই, সবাই এসে শেখো। হ্যাঁ সবাই শেখো, মানে মোটাদের মধ্যেও মানে ট্যালেন্ট থাকে, মোটাদের নিয়েও বিভিন্ন ইয়ে হয়। ভারতী সিং সে কি মানে স্লিম ছিল, তো ওকে যে বিয়ে করছে ওর হাজবেন্ড ও তো স্লিম, তো সেটা ওর ট্যালেন্ট দেখে বিয়ে করছে, ওর কিন্তু মোটা দেখে বিয়ে করেনি। আর ব্ল্যাক কমপ্লেকশনে কিছু আসে না, বিপাশা বাসু একটু ব্ল্যাক আছে, অনেকই ব্ল্যাক আছে, তো সেটা। আর শর্ট রানী মুখার্জি শর্ট আছেন, জয়া বচ্চন শর্ট আছেন। মেন কথা হচ্ছে আমার মনের মধ্যে কি আছে, আমি সেটা করতে পারি। ওভারঅল তোমাকে নিজেকে আগে ভালোবাসতে হবে, তাই তো এগিয়ে যেতে সক্ষম হবে। সেই নিজেকে ভালোবাসতে হবে। এখন কে কি বলেছে, এখন আমাকে ঘরের ভিতরে মানে জেলাস করে আমার রিলেটিভস কিছু বলতেই পারে না। এখন আমি যে কাজগুলো করছি সবাই আমাকে সত্যি কথা বলছি কি, কেউ কিন্তু আমার রিলেটিভস এর মধ্যে কিন্তু সবাই কিন্তু আমাকে সিন করে, কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে সবাই কিন্তু দেখে, রাত হোক 1:30 হোক 2টো হোক, আমি সকালবেলা উঠে দেখে টাইমটা দেখছি, এটাই তো আপনার সবচেয়ে বড় পাওনা। মানে তুমি চিন্তা করো, ওরা আমাকে কিন্তু কমেন্ট করে বলছে না যে ভালো করেছো বা কনগ্রাচুলেশনস, কিন্তু রাত্রে 1টো 2টো আমি পরদিন দেখি হোয়াটসঅ্যাপের মধ্যে সিনে দেখা ওরা আমাকে ফলো করছে, এটাই তো আমার কাছে বড় পাওনা। তুমি তোমার রাতের ঘুমটা নষ্ট করতে আমাকে দেখছো, হ্যাঁ কিছুটা সময় তো দিয়েছো, কিছুটা সময় দিয়েছো নিশ্চয়ই, মানে তুমি আমাকে ফলো করো তাই জন্য দেখছো। ওই জিনিসটাই মানে তুমি ক্রিটিসাইজ পেছনে যাই করো, তুমি তো লক্ষ্য করো মানে কি তোমারও এটা ইচ্ছে আছে, মানে বলতে চাও না। আর মেয়েদের ব্যাপার কি, ঘর সামলাতে সামলাতে ওরা বলতে চায় না, আর তো সবার মধ্যেই আছে, শিল্পী সবাই, মানে সবাই রান্নাতে শিল্পী, কেউ গানে শিল্পী, কেউ কাজে শিল্পী, কেউ মডেলিং এ, কেউ আর অ্যাক্টিং তো মেয়েদের মধ্যে আছে। যে সংসারটা ওরা সামলাচ্ছে এটা কি অ্যাক্টিং না? 24 ঘন্টাই তো মহিলারা অ্যাক্টিং করে। ফিল্মে যারা কাজ করে ওরা কাজ করে, তার মধ্যে ওরা ওদের কত মানে কি হয়, মানে কত সিকিউরিটি থাকে, কত ওদেরকে মেকআপ দেখার লোক থাকে, কিন্তু যারা ঘর মেনটেন করছে ওরা আর আসল আর্টিস্ট, ওরা সারাদিন কাজ করছে না, ওদের মধ্যেই তো অ্যাক্টিং লুকিয়ে আছে। আর এই যে স্ক্রিপ্ট রেডি করছে ফিল্ম ইন্ডাস্ট্রি, ওরা কোথায় থাকে? ওরা কি আলাদা করে ব্রেন থেকে নিয়ে এসছে? প্রত্যেকটা ফ্যামিলিকে ফলো করে তারপরে তো স্ক্রিপ্ট রেডি করে। সিরিয়াল যে তৈরি করছে প্রত্যেকটা ফ্যামিলিকে ফলো করেই তো সিরিয়ালটা করছে। আর কি মেয়েদের তো একটা কাজ হচ্ছে এখন হচ্ছে সিরিয়াল দেখবে, কে কাকে জেলাসি করছে, কার থেকে কি প্রপার্টি নিচ্ছে, কে কি, এগুলো ফলো করছে। এগুলো না করে একটু নিজের দিকে তাকাও, জীবন একটাই, লাইফ একটাই। মানে কেন বলছি, এখন যে এটা আমার বলা ঠিক না এই টকশোর মধ্যে, এই যে ইনসিডেন্ট গুলো হচ্ছে, অ্যাক্সিডেন্ট গুলো মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে, কেউ জানে না যে আমি আজকে মানে পৃথিবী থেকে চলে যাচ্ছি। এই যে ইয়েটা হলো, ফ্লাইট অ্যাক্সিডেন্টটা হলো, কেউ জানতো না, যাচ্ছে লন্ডন আর কোথায় কি চলে গেল। তো মনের মধ্যে হিংসে ব্যাপারটা না রেখে
নিজেকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো, সবাইকে ভালোবাসলে সবার থেকে ভালোবাসা পাবে। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং আশা করি ভবিষ্যতে আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারাও শিখতে পারবেন। তো আপনাদেরকে সবাইকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য একটু মূল্যবান সময়টুকু আমাদের জন্য বার করার জন্য আর আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা যারা ইচ্ছুক ম্যাডামের কাছে যোগাযোগ করবেন এবং নিজেকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।